প্রয়োজনে যেন আপনার রেকর্ড ক্লাসটা পান, এই জন্য আমাদের ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্ট। একটা সাবজেক্টের নাম হচ্ছে বেসিক ইংলিশ, আরেকটা হচ্ছে বেসিক অ্যানাটমি, আরেকটা হচ্ছে বেসিক ফিজিওলজি, আরেকটা হচ্ছে বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স, আরেকটা হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্স। টোটাল 5টা সাবজেক্টে আপনার প্রথম বর্ষে পড়াশোনা করতে হবে। আপনারা হয়তো অবগত আছেন কি না আমি জানি না, আইএসটি তো প্রতি বছরই সেমিস্টার ভিত্তিক না, আইএসটি হচ্ছে প্রতি বছর একটা করে ফাইনাল পরীক্ষা হয়। অর্থাৎ মেডিকেলে অথবা নার্সিংয়ে যেরকম ফার্স্ট প্রোপ মানে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সেকেন্ড প্রোপ মানে সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, কীরকম সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, স্কুল লাইফে যেরকম হচ্ছে ধরেন ক্লাস 6-এ বার্ষিক পরীক্ষা দেওয়া, ক্লাস 7-এ একটা মানে 2টা সাবজেক্ট ফেল করা সত্ত্বেও 80%, এরকম না। এইটা এরকম ফাইনাল পরীক্ষা যেরকম ফাইনাল পরীক্ষা আপনার এসএসসি ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, যদি একটা সাবজেক্টও ফেল হয় পরের বছর আবার কি আপনার ওই হচ্ছে পরীক্ষা দিয়ে পাশ করে পরে আপনাকে ইন্টারে ভর্তি হতে হয়। এইটা হচ্ছে এইরকম, আইএসটি ফার্স্ট ইয়ারটা হচ্ছে এইরকম যে ফার্স্ট ইয়ারে টোটাল 5টা সাবজেক্টেই পাশ করে পরে আপনাকে সেকেন্ড ইয়ারে উঠতে হবে। টোটাল ফার্স্ট ইয়ারে 5টা সাবজেক্টে যে কোনো একটা সাবজেক্টে ফেল করলেও ওইটা পরীক্ষা দিবেন 6 মাস পরে, ওইটাকে বলা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা। 6 মাস পরে ওই পরীক্ষাটা দেওয়ার সুযোগ থাকবে, 6 মাস পরে পরীক্ষা দিয়ে পাশ করতে পারলে আপনাকে সেকেন্ড ইয়ারে তোলা হবে। এই হচ্ছে আপনার নিয়ম। টোটাল আপনার হচ্ছে 5টা সাবজেক্টের 800 মার্কের পরীক্ষা হবে, 5টা সাবজেক্টের 800 মার্কের পরীক্ষা হবে। বেসিক অ্যানাটমি 200 মার্ক, বেসিক ফিজিওলজি 200 মার্ক, বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স 200 মার্ক, বেসিক কম্পিউটার সায়েন্স 100 এবং বেসিক ইংলিশ হচ্ছে 100। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বুঝবো যে বেসিক অ্যানাটমি সাবজেক্ট বলতে কী বোঝায়, বেসিক ফিজিওলজি সাবজেক্ট বলতে কী বোঝায়, বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স সাবজেক্ট বলতে কী বোঝায়, এই জিনিসটা আমরা বুঝবো। যেরকম ধরন হচ্ছে আপনার এসএসসিতে যদি আপনার সাবজেক্ট থাকতো বাংলা, ইসলাম শিক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, শারীরিক শিক্ষা, হ্যাঁ ধরুন এই সাবজেক্টগুলো আছে। আপনি বাংলা মানে জানেন যে এইখানে আপনার ব্যাকরণ পাঠ বা সাহিত্য গদ্য পাঠ নিয়ে আলোচনা করবেন, এগুলো শিখবেন। তো ইংলিশ মানে আপনি জানেন এখানে গ্রামার, প্যারাগ্রাফ, হ্যাঁ মানে ইমেল, লেটার, এগুলো আপনারা শিখবেন। তারপরে গণিত যদি বলা হয় তাহলে এখানে আপনারা অঙ্ক শিখবেন, তাই না? পাটিগণিত, বীজগণিত, এগুলো আপনারা কিন্তু সাবজেক্টের নাম শোনার সাথে সাথে বুঝে ফেলতে পারেন। ফিজিক্স বলতে আপনারা বুঝেন যে এখানে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করবেন। কেমিস্ট্রি বলতে এখানে আপনারা বুঝেন যে রসায়নের যে রিলেটেড ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে আপনারা পড়বেন। ইসলাম শিক্ষা বলতে এখানে ইসলামী বিষয় আপনাকে শেখানো হবে। এটা সাবজেক্টের নাম শোনার সাথে সাথে যেরকম বুঝে ফেলতে পারেন, বাট এই ক্ষেত্রে আপনি হয়তো ওইভাবে বুঝতেছেন না। অ্যানাটমি বলতে কি, কী শিখবেন, এইটা আপনার হচ্ছে এই বাংলা শিখবেন না ইংরেজি শিখবেন না সরু স্বরে শিখবেন না ক খ শিখবেন না হচ্ছে আপনার এই হচ্ছে এই মেডিকেলের হচ্ছে প্রেসক্রিপশন করা শিখবেন না হচ্ছে আপনার এই রুগী দেখা শিখবেন না টেস্ট করা শিখবেন, এটা তো আপনারা অবগত আছেন না, সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে বলে রাখি যারা কষ্ট করে ক্লাস করতেছেন এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজা রমজান মাস আসলেও সব কিছু মেনটেন করে এই যে ক্লাস করা যে আপনাদের আগ্রহটা, সেই আগ্রহটাই আমার হচ্ছে অনুপ্রেরণার উৎস। সত্যি কথা বলতে মানে এই যে ক্লাস করার জন্য ওদের আগ্রহ বসে আছেন, লিঙ্ক দেওয়ার সাথে সাথে 100 জন স্টুডেন্ট হচ্ছে মানে আমাদের লিমিটেশন 100-এর উপরে জয়েন নেওয়া যায় না, এই যে আপনারা জয়েন হয়েছেন এটা আসলে সত্যি কথা অনেক অ্যাপ্রিসিয়েট, অনেক ধন্যবাদ। এবং ছোট্ট একটা মোটিভেশন দেই, যেহেতু রোজা রমজান মাস যে কোনো একটা আমল করবেন একটা করলে 70, ঠিক আছে? ঠিক এমনি একটা ক্লাস করা 70টা ক্লাসের সমান, হ্যাঁ। তো আপনাদের এই আগ্রহটা এইটাই প্রুভ করে। তো এই জন্য আমরা এই রোজা রমজান মাসে যতটা ফ্রি ক্লাস নিব ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওইভাবেই হচ্ছে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। তো আমরা মেন টপিক্সে চলে যাই। মেন টপিক্সটা হচ্ছে বেসিক অ্যানাটমি। বেসিক অ্যানাটমি হচ্ছে কি, হিউম্যান বডির আমাদের যে মূলত হচ্ছে আপনারা সবাই কিন্তু কি মেডিকেল সায়েন্সের সাবজেক্টে পড়াশোনা করতেছেন। আপনি আইএসটিতে পড়াশোনা করেন, দ্যাট মিন্স আপনি একজন মেডিকেল টেকনোলজিস্ট হবেন, আপনি রোগ নির্ণয় করবেন। এই রোগ নির্ণয় করাটা স্বাস্থ্য সেক্টর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটা হাসপাতালে
টেকনোলজিস্ট ব্যতীত হাসপাতাল চালানো কখনোই সম্ভব না। কারণ আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে দেখে দিবে কি, টেস্ট করতে দিবে, আপনার প্রস্রাব পরীক্ষা, আপনার হরমোন পরীক্ষা, আপনার হচ্ছে রক্ত পরীক্ষা, আপনার হচ্ছে সিটি স্ক্যান করা, আপনার এমআরআই করা, আপনার ফিজিওথেরাপি দেওয়া, আপনার ডেন্টালে চিকিৎসা করা, হ্যাঁ, আপনার আইসিইউতে চিকিৎসা দেওয়া, আপনার ওটিতে চিকিৎসা দেওয়া, এগুলো যদি না হয় তাহলে কি হসপিটাল চলবে? চলবে না। এত গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনারা। তো এইখানে অবশ্যই আপনাকে কি হিউম্যান বডি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যেহেতু মানুষের চিকিৎসা করবেন, আপনি যেহেতু মানুষকে সেবা দিবেন, আপনি যেহেতু রোগ নির্ণয় করবেন, অবশ্যই আপনাকে হিউম্যান বডির আপ টু বটম বলতে কি, আপনার ধরুন ব্রেন, আপনার স্কাল, আপনার বোন, আপনার মাসেল, আপনার আই, আপনার মাউথ, আপনার হচ্ছে ভার্টিব্রা, আপনার হচ্ছে চেস্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাদের যে প্যাট মানে অ্যাবডোমিন, প্যাট মানে হচ্ছে অ্যাবডোমিন, হ্যাঁ, তারপরে এটার ভিতরে স্টমাক আছে, লিভার আছে, লাংস আছে, হ্যাঁ, হার্ট আছে, স্প্লেনিন আছে, হ্যাঁ, তারপরে ধরুন হচ্ছে আপনাদের হইতেছে এই নার্ভাস সিস্টেম আছে, মানে নার্ভ রিলেটেড, ব্রেন রিলেটেড যে ফাংশনগুলো। তো প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আপনাকে আপ টু বটম ধারণা রাখতে হবে, এই প্রত্যেকটা ব্যাপারের স্ট্রাকচার সম্পর্কে, অর্থাৎ আপনার হিউম্যান বডির স্ট্রাকচার, গঠন সম্পর্কে আপনি যা জানবেন সেটাকে অ্যানাটমি বলা হয়। অর্থাৎ অ্যানাটমি মানে কি, হিউম্যান বডির স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করাটাকে অ্যানাটমি বলে। হিউম্যান বডির স্ট্রাকচার, গঠন সম্পর্কে, হিউম্যান বডির স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আলোচনাটাকে অ্যানাটমি বলে। তাহলে বেসিক একটা জিনিস আমরা শিখতে পারলাম, অ্যানাটমি জিনিসটা কি। অ্যানাটমি জিনিসটা হচ্ছে হিউম্যান বডির যে স্ট্রাকচার আছে। ধরুন হিউম্যান বডির একটা স্ট্রাকচার নাম বলি, আপনার ধরুন জিহ্বার লম্বা কতটুকু, জিহ্বা পাশ কতটুকু, জিহ্বা কয়টা লেয়ার দ্বারা তৈরি হয়েছে, এটা সম্পর্কে আপনি শিখবেন। হ্যাঁ, তারপর ধরুন আপনার চোখ কতটুকু, মানে এটার সাইজ কতটুকু, হ্যাঁ, এটার ওয়াইড কতটুকু, এটার ওজন কতটুকু, তারপরে এটার মধ্যে কী কী জিনিস আছে, কী কী জিনিস দ্বারা চোখটা তৈরি করা হয়েছে। ধরুন আপনার হার্ট লেন্থ কত, তারপর হার্টের ওয়াইড কত, তারপরে হচ্ছে হার্টের লেয়ার কয়টা, হ্যাঁ, হার্ট হচ্ছে আপনার চেম্বার কয়টা, হার্টের বাল্ব কয়টা, মানে হার্টের স্ট্রাকচার সম্পর্কে জানবেন। ধরুন হচ্ছে আপনার শরীরের হাড়, হিউম্যান বডিতে কয়টা হাড় আছে, কোন হাড়টা লম্বা, কোন হাড়টা খাটো, তারপরে হচ্ছে কোন হাড়ের শেপ কেমন, হ্যাঁ, তারপরে ধরুন হচ্ছে কোন হাড়ের মধ্যে কী কী জিনিস থাকে, এইসব ইনস অ্যান্ড আউট একটা স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হওয়াকে বলা হয় অ্যানাটমি। একটা স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হওয়াকে বলা হয় অ্যানাটমি। সাপোজ এরপরে আমরা আমাদের পিডিএফে দেখাবো বেসিক অ্যানাটমি, মানে আমাদের যে পড়ার জন্য পিডিএফটা দিচ্ছি না, পিডিএফে দেখাবো, জাস্ট সাবজেক্টগুলো বলে নিলাম। পরে হচ্ছে ফিজিওলজি বলতে বোঝায় মূলত হচ্ছে ফাংশন। ধরেন আমরা চোখ সম্পর্কে যেটা জানছি, যে চোখের লেন্থ, তারপরে ওয়াইড, তারপরে ধরুন চোখ কয়টা লেয়ার দ্বারা হচ্ছে তৈরি হয়েছে, এটার মধ্যে কী কী জিনিস দ্বারা চোখটা গঠন করা হয়েছে, এটা আমরা এই যে পর্যন্ত যে পরিচিত হইলাম, এই পর্যন্ত যে জানলাম, এই পর্যন্ত যে আলোচনা করলাম, এইটাকে বলা হয় অ্যানাটমি। পরে এই চোখের যে ফাংশনটা, অথবা জিহ্বার যে ফাংশনটা, অথবা ব্রেনের যে ফাংশনটা, অথবা হার্টের যে ফাংশনটা, অথবা লাংসের যে ফাংশনটা, অথবা লিভারের যে ফাংশনটা, অথবা স্টমাকের যে ফাংশনটা, সেই ফাংশন সম্পর্কে আলোচনা করাটা, সেই ফাংশন সম্পর্কে পড়াশোনা করাটাকেই বলা হয় ফিজিওলজি। তাহলে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি বলতে বললাম যে আমাদের হিউম্যান বডির যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হওয়াটাকে বলা হয় অ্যানাটমি। সেই স্ট্রাকচার সম্পর্কে পরিচিত হওয়াটাকে বলা হয় অ্যানাটমি, এবং সেই স্ট্রাকচারের ফাংশন সম্পর্কে জানাকে বলা হয় ফিজিওলজি, যেটা সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন? একটু সাউন্ড দিবেন। বুঝতে পারছেন? কোনো ঝামেলা আছে? আচ্ছা, জি স্যার। মানে আমার কথাগুলো কি অনেক স্পিড হচ্ছে, অথবা আপনারা সহজে বুঝতেছেন না, এরকম কোনো কমপ্লেন আছে কি না, তাহলে আমাকে জানাবেন। অল ইজ ওকে। আচ্ছা,
ওকে, ঠিক আছে, প্লিজ সবাই এখন আবার মিউট করে ফেলেন, আমরা আবার ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, রোজা রমজান মাস অবশ্যই হচ্ছে মানে অনেক মনোযোগ দিয়ে আমাদের ক্লাসে থাকতে হবে। যদিও মনোযোগ রাখাটা একটু কঠিন, কারণ হচ্ছে আপনারা অনেক কষ্ট করেন, সারাদিন রোজা রাখেন। হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। এবার আমরা যে সাবজেক্ট সম্পর্কে পরিচিত হব, সেই সাবজেক্টের নাম হচ্ছে বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। অ্যান্ড কমিউনিটি মেডিসিন বলতে কি বোঝায়? কমিউনিটি মেডিসিন বলতে কমিউনিটির স্বাস্থ্যের উন্নতি করার জন্য, কমিউনিটির স্বাস্থ্যের উন্নতি করার জন্য যে মেডিসিন তাকে বলা হয় কমিউনিটি মেডিসিন। কমিউনিটি বলতে কি বোঝায়? জাতি, মানে একটা গোত্র, একটা দেশ, একটা বংশ, একটা পাড়া, একটা মহল্লা, হ্যাঁ, একটা অঞ্চল, এটা হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটির সকল মানুষের স্বাস্থ্য পরিচর্যার যে সিস্টেমটা, স্বাস্থ্যসেবা প্রদান করার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে কমিউনিটি মেডিসিন। আমি আরেকটু সহজ ভাষায় বলি যে আপনার ধরেন আমি বললাম যে জ্বরের মেডিসিন, আমি বলছি কি জ্বরের মেডিসিন, মানে জ্বরের মেডিসিন বলতে কি, জ্বর ভালো হওয়ার জন্য, জ্বর ভালো হওয়ার জন্য যেই মেডিসিন, জ্বর ভালো হওয়ার জন্য যেই মেডিসিন, তাকেই তো বলা হয় জ্বরের মেডিসিন, তাই না? ধরেন আবার বললাম যে হচ্ছে আমাশয়ের মেডিসিন, আমাশয় ভালো হওয়ার জন্য, আমাশয় ভালো হওয়ার জন্য যেই মেডিসিন, সেটা কি আমাশয়ের মেডিসিন, তাই না? আমরা পড়তেছি কি কমিউনিটি মেডিসিন। কমিউনিটি বলতে কি, দেশ, জাতি, গোত্র যারা আছে, হ্যাঁ, এই সবাইরে ভালো করার জন্য, সবাইরে ভালো করার জন্য যে মেডিসিন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমিউনিটি মেডিসিন। কথাটা কি বুঝতে পারছেন কমিউনিটি মেডিসিন কি? আচ্ছা, আমি আরেকটু বুঝি। কমিউনিটি মেডিসিন বলতে যে আমাদের দেশে ব্যাপক হারে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য, ব্যাপক হারে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হেলথ টিম কর্তৃক, স্বাস্থ্য টিম কর্তৃক, হেলথ টিম বলতে কি বোঝায়? ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, আয়া, বুয়া, তারপরে হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স চালক, ক্লিনার, ওয়ার্ড বয়, হ্যাঁ, অর্থাৎ স্বাস্থ্যসেবা দেওয়ার সাথে 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 যারা জড়িত আছে, সেই হেলথ টিম কর্তৃক ব্যাপক হারে স্বাস্থ্য, মানে জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য, কমিউনিটির স্বাস্থ্যের উন্নয়নের জন্য ব্যাপক হারে স্বাস্থ্যসেবা দেওয়ার যে পদ্ধতিটা, সেটাকে কমিউনিটি মেডিসিন বলা হয়। কীরকম ব্যাপক হারে স্বাস্থ্যসেবা দেওয়ার পদ্ধতিটা? যেরকম সাপোজ ধরেন হচ্ছে আপনার মানে আপনি পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবেন, দ্যাট মিন্স আপনি হচ্ছে আপনার বাবা মা আপনাকে পৃথিবীতে আনার জন্য মানে হচ্ছে সন্তান কনসিভ করছে, তখন থেকেই আপনার হচ্ছে দেখবেন যে গ্রামে গ্রামে যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য সচেতনতা, অর্থাৎ একটা মা মানে হচ্ছে গর্ভে ধারণকালীন সময়ে কিভাবে তাকে সুস্থ রাখবে এবং তার বাচ্চার সুস্থ রাখবে, এবং সেই যে বাচ্চাটা পৃথিবীতে আসবে সে যেন সুস্থ সবল হয়, এইটার জন্য সে কীভাবে মেনটেন করবে, কীভাবে চেক আপ করবে, কী কী খাবার খাবে, সব কিছু কিন্তু ওই স্বাস্থ্যকর্মী তাকে বুঝাই দিতেছে। এরপরে ধরেন হচ্ছে আপনার ধরেন মানে আপনি পৃথিবী আসার পর আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হইতেছে, বিভিন্ন ধরনের পলিও খাওয়া হইতেছে, এটা স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এরপরে সামহাও যদি আপনি ধরেন একটু অসুস্থ হলেন, তাহলে আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যা চিকিৎসা নিতেছেন, এটাও আপনাকে স্বাস্থ্যসেবা দিতেছে। এরপরে ধরুন হচ্ছে আপনার একটু বড় ধরনের রোগ হলেন, তখন আপনার হচ্ছে জেলা হাসপাতালে আপনাকে ট্রান্সফার করে দিল জেনারেল হাসপাতালে, 250 শয্যা বিশিষ্ট বা 500 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে সব রোগের চিকিৎসা করা হয়। তো জেনারেল হাসপাতালে আপনাকে ট্রান্সফার করা হলো। তারপর সামহাও যে ধরেন ওই যে আপনার অবস্থা অনেক খারাপ, আপনার অবস্থা অনেক খারাপ, তখন আপনাকে স্পেশালাইজ হসপিটাল, স্পেশালাইজ হসপিটাল মানে বড় হসপিটাল, যেরকম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে হচ্ছে পিজি হাসপাতাল, তারপরে ধরুন ক্যান্সার হাসপাতাল, তারপরে ধরুন হচ্ছে আপনার এই যে চক্ষু হাসপাতাল, এগুলো হচ্ছে মানে বড় হাসপাতাল, একটা রোগের জন্য একটা হাসপাতাল। এইসব হাসপাতালে আপনাকে ট্রান্সফার করে দিল এবং সেইখানে আপনি চিকিৎসা নিলেন। এই যে সরকার ব্যাপক হারে স্বাস্থ্যসেবা দিতেছে, এছাড়াও আপনার ধরুন হচ্ছে খাবার, মানে আপনি কোন কোন খাবারগুলো হাইজেনিক, কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না, যেরকম বিএসটিআই অনুমোদিত, দেখবেন প্যাকেটের মধ্যে লেখা থাকে বিএসটিআই অনুমোদিত, মানে ধরেন হচ্ছে একটা বিস্কিট কোম্পানির, এই বিস্কিটটা আপনার শরীরের জন্য উপকারী কি না, এইটা
যখন ওই বিস্কুট কোম্পানিটা তৈরি করবে তার আগেই কিন্তু এটা হচ্ছে অনুমোদন নিতে হয় বিএসটিআই থেকে, মানে এইটা আপনার এর মধ্যে যে কেমিক্যালগুলো দিছে এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর না, এটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে। তাছাড়া আপনার ধরুন হচ্ছে কী কী খাবার খেলে আপনি হাইজেনিক থাকবেন, কীভাবে মেনটেন করলে আপনার রোগবালাই হবে না, কীভাবে ওই যে ধরুন সুষম খাদ্য দেয়, হ্যাঁ, এই যে যে ধারণাটা দেয় এইটাও কি স্বাস্থ্যসেবার মধ্যে পড়ে না। তারপর ধরুন হচ্ছে করোনার সময়, হ্যাঁ, যে আপনার কি হয়েছে এই সবাই রে কীভাবে আপনি হচ্ছে মাস্ক পরবেন, কীভাবে হ্যান্ড ওয়াশ করবেন, কীভাবে করোনা রোগী থেকে দূরে থাকবেন, হ্যাঁ, বা করোনা হইলে করোনা কি, এই যে যে সরকার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সচেতনমূলক প্রচারণা চালায়। তারপরে ধরুন হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালায়। তারপরে ধরুন হচ্ছে লেখে যে এই হচ্ছে দুইটির বেশি নয় একটি সন্তান হলে ভালো হয়, অথবা ধরুন হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের টিকা দেয়, বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেয়, হ্যাঁ, এই যে যে সার্বিকভাবে একটা দেশের স্বাস্থ্যসেবা বা মানে একটা দেশের মানুষকে ভালো রাখার জন্য ব্যাপক হারে এই যে স্বাস্থ্যসেবা দিতেছে না, হেলথ টিম কর্তৃক, স্বাস্থ্য টিম কর্তৃক ব্যাপক হারে এই স্বাস্থ্যসেবা দেওয়ার যে পদ্ধতিটা সেটাকেই বলা হয় কমিউনিটি মেডিসিন। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন সবাই? কোনো আচ্ছা তাহলে আচ্ছা ওকে 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 সবাই মিউট করেন। তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমি কি বুঝতে পারলাম যে আমার অ্যানাটমি বই মানে কি কি পড়বো, ফিজিওলজি বই মানে আমরা কি কি পড়বো, কমিউনিটি মেডিসিন মানে আমরা এখানে কি কি পড়বো, তাই না? যেরকম ধরুন হচ্ছে অ্যানাটমিতে আপনার আলোচনা হবে, অ্যানাটমিতে আপনার সেল সম্পর্কে আলোচনা হবে মানে কোষ, তারপরে হচ্ছে টিস্যু সম্পর্কে আলোচনা হবে, হ্যাঁ, তারপরে ধরুন হচ্ছে মাসেল মানে মাংসপেশি সম্পর্কে আলোচনা করবেন, তারপরে ধরুন হচ্ছে স্কিন সম্পর্কে আলোচনা করবেন, তারপরে ধরুন হচ্ছে আপনার যে সেন্সরি অর্গানগুলো আছে, হ্যাঁ, যেরকম আই, তারপরে হচ্ছে কান, হ্যাঁ, মানে চোখ কান, এই সেন্সরি অর্গান সম্পর্কে আলোচনা করবেন। এরপরে ধরুন হচ্ছে আপনার ব্রেন বা হচ্ছে আপনার হিউম্যান বডিতে নার্ভ রিলেটেড, যেমন আপনাকে একটা চিমটি দিলাম বুঝতে পারলেন, বা আমি কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন বুঝতে পারতেছেন এবং আমাকে রেসপন্স করতেছেন, এগুলো কি নার্ভাস সিস্টেম বা ব্রেনের মাধ্যমে বুঝতেছেন না, এই ব্রেন সম্পর্কে আলোচনা করবেন। তারপরে ধরুন হচ্ছে আপনি শ্বাস নিতেছেন, এই যে যে লাংস, এই লাংস সম্পর্কে আলোচনা করবেন। আপনার হিউম্যান বডিতে প্রতিনিয়তই হচ্ছে ব্লাড সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ, রক্তের নালিকার মাধ্যমে, হার্টের মাধ্যমে, এগুলো সম্পর্কে আলোচনা করবেন। এই প্রত্যেকটা হচ্ছে যে আমি যে অর্গানগুলো বললাম বা স্ট্রাকচারগুলো বললাম, ওই অর্গান বা স্ট্রাকচারগুলোর মানে গঠন সম্পর্কে, ওই অর্গানগুলোর স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে অ্যানাটমি, এবং ওই প্রত্যেকটা স্ট্রাকচারের ফাংশন সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটিভাবে সাবজেক্টগুলোর নাম জানতে পারলাম। ঠিক আছে, আচ্ছা সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। আপনাদের সিলেবাস, আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, ওকে, ক্লাস কি বোরিং লাগতেছে? না সব মাথার উপর, না সব মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা ওকে ওকে ঠিক আছে। প্রথম যে কোনো কিছুই হচ্ছে একটু কঠিন লাগবে, বাট এই কঠিনের সাথে মানায় নেওয়ার নামই হচ্ছে সফলতা, এই কঠিনের সাথে মানায় নেওয়ার নামই হচ্ছে সংগ্রাম। এই সংগ্রামে টিকে থাকার জন্য যতই বোরিং লাগুক বা যতই না বুঝি, মনে হচ্ছে বুঝি না, বা মনে হচ্ছে যে সব কিছু আকাশ থেকে পড়লো এরকম মনে হতে পারে। কীরকম? যেরকম এখন যদি সাপোজ ধরেন আপনাদেরকে চাইনিজ সম্পর্কে, চাইনিজ ভাষা দিয়ে কেউ ক্লাস নেয়, কেউ কি কিছু বুঝবেন? কেউ কিন্তু কিছুই বুঝবেন না, হাঁ করে তাকায় থাকবেন। ঠিক এইরকমভাবে এই সাবজেক্টগুলির সাথে আপনার পরিচিত না, এখন মনে হবে যে এগুলো হচ্ছে এত কঠিন এত কঠিন, কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরতে ধরতে ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আমরা হচ্ছে পিডিএফটা দেখতে পাচ্ছি সবাই, তাই না? রবিন, রবিন শুনতেছেন? আচ্ছা, আপনারা সবাই কি পিডিএফটা দেখতে পাচ্ছেন, আমাদের পিডিএফটা? আচ্ছা আচ্ছা, এই এই পিডিএফ, ওকে, এই পিডিএফটাতে আমরা একটা বেসিক ধারণা দিচ্ছি, একদম বেসিক ধারণা দেওয়া আছে। এই যে যে লাস্ট চিত্রটা, হ্যাঁ, এই চিত্রটার নাম কি সবাই বলেন তো? অবশ্যই চিনবেন, এটা হচ্ছে সেল। সেল হচ্ছে কি? সেল কি? সেল হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ আপনার মানুষের বডির, হ্যাঁ, একক কি?
কোষ না? কোষ মানে তো সেল, তাই না? আচ্ছা, এরপরে আপনারা হ্যাঁ হ্যাঁ, তারপরে এরপরে আমরা একটা চিত্র দেখতেছি, যে চিত্রতে হচ্ছে এই যে মুখ, মানে মুখ দিয়ে খাইতেছে, খাওয়ার পর গলা দিয়া আমাদের হচ্ছে পেটের মধ্যে খাবারগুলো আসতেছে, খাবারগুলো আইসা আস্তে 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 এই যে অ্যানাস দিয়া মানে হচ্ছে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি খাবার খাইতেছেন, খাবারগুলো পাকস্থলী যাইতেছে, হজম হইতেছে, হজম হওয়ার পরে পুষ্টিকর অংশটুকু আমাদের বডিতে মিশে যেতেছে, এবং বর্জ্য পদার্থটুকু অর্থাৎ পায়খানাটুকু অ্যানাস মানে পায়খানা দিয়া বের হয়ে যাইতেছে। এই যে যে পুরা টপিকটুকু এইটুকু সম্পর্কে আমরা যে আলোচনা করব, এটা ডাইজেস্টিভ সিস্টেমের আলোচনা। এটা সেম চিত্র। এরপরে ধরুন হচ্ছে আমাদের চিত্র আছে, এটা কি ব্রেন। তারপরে ধরুন হচ্ছে এই যে দেওয়া আছে আমাদের গ্ল্যান্ড সম্পর্কে। গ্ল্যান্ড মানে এখানে আমরা মূলত হরমোন। হরমোন কি আমাদের বডিতে হরমোন আছে না? এই হরমোন সম্পর্কে যে আমরা আলোচনা করব, এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমে। তারপরে ধরুন হচ্ছে এই যে দেখেন এখানে মাসেলগুলো আছে, মাংসপেশি, আমাদের হিউম্যান বডিতে যে মাংসপেশি আছে, এই মাংসপেশি নিয়ে আমরা আলোচনা করব, মাসকুলার সিস্টেম। পরে এই যে যে কঙ্কাল আছে, এই কঙ্কাল অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে কয়টা বোন আছে, কোন বোনের নাম কি, হ্যাঁ, কোন জয়েন্টের নাম কি, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন বোন ছোট, কোন বোন বড়, এই সম্পর্কে ইনস অ্যান্ড আউট যেটা আমরা আলোচনা করব, সেটার নাম হচ্ছে স্কেলেটন বা কঙ্কাল বা স্কেলেটাল সিস্টেম। এরপর ধরুন হচ্ছে যে আমরা যে চিত্রটা দিচ্ছি, এই চিত্রটা হচ্ছে লাংস। লাংস মূলত কি আমাদের শ্বাস প্রশ্বাসে কি শ্বাস প্রশ্বাসের মেন অর্গান, হ্যাঁ, মানে মেন একটা উপাদান, মেন একটা জিনিস, ঠিক আছে? এটা মূলত আমরা রেসপিরেটরি সিস্টেমে আলোচনা করে থাকবো। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের হার্ট। হার্টের এদিক দিয়ে হচ্ছে এগুলো রক্তনালিকা। এই রক্তনালিকাগুলোর মাধ্যমে আমাদের সারা দেহে কি রক্তটা ছড়াই পড়ে। এই সম্পর্কে আমরা যেখানে আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এরপরে এই যে দেখেন এটা হচ্ছে একটা আমাদের হচ্ছে হিউম্যান বডির কি স্কিন। এই স্কিন নিয়ে আমরা যেখানে আলোচনা করব সেটার নাম হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। আমরা এই চিত্রগুলো দেখাইলাম, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। আপনার কলেজে যাওয়ার পরেই, হ্যাঁ, প্রথমেই স্যাররা আপনাকে যেই কথাটা বলবে, যা যেই কথাটা শিখাবে, এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। খেয়াল করে দেখেন অ্যানাটমিক্যাল পজিশনটা কেমন। এই যে সোজা হয়ে দাঁড়াইছে, দাঁড়ায় সামনের দিকে তাকাইছে, দুই পাও একদম সোজা করে সামনের দিকে রাখছে, হাত দুইটা সোজা করে আপনার পাম যে অংশটুকু অর্থাৎ হাতের যে সাদা সারফেসটুকু এটা সামনের দিকে দিছে, এবং স্ট্রেট কাট হয়ে বডিটা দাঁড়াইছে। এইটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। যদি আপনাদের হচ্ছে স্যাররা জিজ্ঞেস করে বা অ্যানাটমিক্যাল পজিশন দাঁড়াইতে বলে, ঠিক এই পজিশনে দাঁড়াবেন 100%। 100% যেদিন আপনাকে অ্যানাটমি সাবজেক্ট ধরবে, মানে আজকে আমরা অ্যানাটমি পড়াবো, সার্জন বলবে, ঠিক ওই দিনই আপনাকে এই জিনিসটা শিখাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ইন্ট্রোডাকশন বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি টপিক্সে চলে যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা অ্যানাটমি সম্পর্কে কি বলছিলাম। অ্যানাটমি কি সম্পর্কে বলছি যে আমাদের হিউম্যান বডির যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো অর্থাৎ এই যে আমি যে আপনাদেরকে ছবিগুলো দেখাইলাম, এই যে অর্গানগুলো দেখাইলাম, এই প্রত্যেকটা অর্গানের যে গঠন আছে সেই গঠন সম্পর্কে স্টাডি করাটাই, সেই গঠন সম্পর্কে জানাটাই হচ্ছে অ্যানাটমি। সেই গঠন সম্পর্কে জানাটাই হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে? তাইলে দেখেন ডেফিনেশন আপনাদেরকে বুঝতে হবে, ডেফিনেশন জিনিসটা কি। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, ডেফিনেশন অফ অ্যানাটমি। অ্যানাটমি কাকে বলে বা অ্যানাটমির সংজ্ঞা, হ্যাঁ, অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি অ্যান্ড দ্য ফিজিক্যাল রিলেশনশিপ ইনভলভ বিটুইন বডি সিস্টেম। অর্থাৎ আমাদের হিউম্যান বডির যে গঠন আছে, স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে স্টাডি করা এবং সেই স্ট্রাকচারগুলো একে অপরের সাথে যে ইনভলভমেন্ট আছে, হ্যাঁ, সেই স্ট্রাকচার সম্পর্কে মনে করেন যে হচ্ছে আলোচনা করাটাই হচ্ছে অ্যানাটমি। এখন ওইভাবে আপনাদের হচ্ছে জানতে হবে না, জাস্ট এইটুকু জানেন তাহলেই হবে। আচ্ছা, ফিজিওলজি কি জিনিসটাকে দেখেন। ফিজিওলজি ইজ দ্য সায়েন্স অফ বডি ফাংশন, হাউ দ্য বডি ওয়ার্ক। অর্থাৎ আমাদের বডি কিভাবে কাজ করে, হ্যাঁ, সেই সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে, বা আমাদের বডি অর্গানগুলো কী কী কাজ করে বা বডির অর্গানের বা বডির ফাংশন সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে ফিজিওলজি। তাহলে আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বুঝতে পারছি না? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি বুঝতে পারছি না কীরকম, আমি আরেকটু বলি। যেরকম ধরন হচ্ছে যে আমাদের যে হার্ট, হ্যাঁ, এই হার্টের গঠন, আকার, আকৃতি, শেপ সম্পর্কে যখন আমরা পড়তেছি, হ্যাঁ,
তখন আমরা অ্যানাটমি পড়তেছি, ওইটাকে অ্যানাটমি বলে। যখন আমরা হার্টের ফাংশন পড়তেছি, হ্যাঁ, যে হচ্ছে ট্রান্সপোর্ট অফ ব্লাড, সারা দেহে ব্লাড প্রবাহ করা, সারা দেহে ব্লাড ছড়ানো, এই যে এইটুকু পড়লাম এইটুকু হচ্ছে ফিজিওলজি। এইটুকু কি ফিজিওলজি, কথাটা কি বুঝতে পারছেন? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি জিনিসটা কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আপনাদের হচ্ছে যে কথা পড়বো, আমরা পড়বো সাবডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি, মানে অ্যানাটমির প্রকারভেদ সম্পর্কে জানবো। আমরা জানবো কি অ্যানাটমির প্রকারভেদ সম্পর্কে জানবো। যেরকম মানে মানুষের মধ্যে প্রকারভেদ আছে না, মানুষের মধ্যে প্রকারভেদ আছে। কি প্রকারভেদ আছে? প্রকারভেদ আছে ধরুন হচ্ছে ছেলে মানুষ, মেয়ে মানুষ বা তৃতীয় লিঙ্গের মানুষ আছে না। আবার ধরুন হচ্ছে মেয়ে মানুষের মধ্যে কীরকম প্রকারভেদ আছে, মেয়ে মানুষের মধ্যে প্রকারভেদ আছে, কেউ একটু খাটো, কেউ একটু হচ্ছে আপনার লম্বা, হ্যাঁ, আবার কেউ হচ্ছে একটু প্রতিবন্ধী টাইপের, অথবা কেউ হচ্ছে সুন্দর, অথবা কেউ হচ্ছে কালো। আবার ছেলে মানুষের মধ্যেও কি এরকম প্রকারভেদ আছে না? এই ঠিক আমরা অ্যানাটমি ডেফিনেশন বা সংজ্ঞা শিখলাম, আর আমরা অ্যানাটমির প্রকারভেদ বা ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। আচ্ছা, অ্যানাটমির প্রকারভেদ, প্রথম যে প্রকারটা বা প্রথম যে ক্লাসিফিকেশনটা বা সাবডিভিশনটা, হ্যাঁ, সাবডিভিশন বা ক্লাসিফিকেশন একই কথা, মানে এর ভাগ, অ্যানাটমির ভাগ, ঠিক আছে। সাবডিভিশনে প্রথম আসছে গ্রস অ্যানাটমি। গ্রস মানে হচ্ছে বড়, গ্রস মানে হচ্ছে বড় বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। আপনাদেরকে এই হচ্ছে এই মানে এই জিনিসগুলো বোঝার ক্ষেত্রে, এই শব্দগুলো বোঝার ক্ষেত্রে, গ্রস কি, ম্যাক্রোস্কোপিক কি, রিজন কি, সারফেস কি, সাইটোলজি কি, হিস্টোলজি কি, প্যাথোলজি কি, ক্লিনিক্যাল কি, হ্যাঁ, এই শব্দের অর্থগুলো, অর্থাৎ মেডিকেল সায়েন্স রিলেটেড এরকম একটা ডিকশনারি যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনাদের কি পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হবে। তো আপনাদের এই চিন্তা করে আমাদের একটা বেসিক অ্যানাটমির ক্লাসিফিকেশনে ছিলাম, তাই না? আচ্ছা, আপনাদের ক্লাসের উপস্থিতি কি কমে যাচ্ছে? হ্যাঁ, ক্লাসের উপস্থিতি কমে যাচ্ছে, হয়তো অনেকের টায়ার্ড লাগতেছে। ক্লাস কি বোরিং লাগতেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা হচ্ছে চলে যাব এবার সাবডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমিতে। হ্যাঁ, সাবডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি, অর্থাৎ অ্যানাটমির প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। আচ্ছা, সাবডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি, প্রথম হচ্ছে গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, অর্থাৎ যেই অ্যানাটমিগুলো, অর্থাৎ যেই স্ট্রাকচারগুলো বড়, আপনি খালি চোখেই দেখতে পারবেন, খালি চোখ দিয়েই দেখতে পারবেন। যেরকম হচ্ছে আপনার হার্ট আপনি দেখতে পারবেন, চাইলে আপনার হাতের হাড়গুলো দেখতে পারবেন, আপনার স্কিনগুলো দেখতে পারেন, হ্যাঁ, আপনার মাথার চুলগুলো দেখতে পারেন, হ্যাঁ, আপনার পেটটা দেখতে পারেন, আপনার হচ্ছে পা দেখতে পারেন, হ্যাঁ, আপনার হাঁটু দেখতে পারেন। এই যে যে স্ট্রাকচারগুলো আছে আমাদের হিউম্যান বডির, হ্যাঁ, এই স্ট্রাকচারগুলো আপনি চাইলেই খালি চোখে দেখতে পারেন। এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, এগুলোকে বলা হয় গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। গ্রস মানে বড়, ম্যাক্রোস্কোপিক মানে বড়। আপনারা দুইটা টার্ম হয়তো জানেন, মাইক্রোস্কোপের নাম শুনছেন, মাইক্রোস্কোপ না, অর্থাৎ মাইক্রোস্কোপ মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনারা কি দেখেন, যেই জিনিসগুলো আপনি খালি চোখে দেখতে পারেন না, ওই জিনিসগুলো যেরকম ভাইরাস, ব্যাকটেরিয়া আপনি খালি চোখে দেখতে পারেন না, হ্যাঁ, ওইটা কি, ওইটা হচ্ছে মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখেন, তাই না? মাইক্রো মানে কি ক্ষুদ্র, যেটা খালি চোখে দেখা যায় না। ঠিক তার বিপরীত শব্দ হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, যেটা খালি চোখে দেখা যায়। তাইলে আমরা একটা অ্যানাটমি জানলাম কি, ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি। তারপরে আমরা জানবো মাইক্রোস্কোপিক অ্যানাটমি, অর্থাৎ আমাদের হিউম্যান বডির যেই স্ট্রাকচার বা যেই অর্গানগুলো বা যেই জিনিসগুলো আপনারা খালি চোখে দেখতে পারেন না, মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়, ওগুলোকে বলা হয় মাইক্রোস্কোপিক অ্যানাটমি। যেরকম সেল, আপনার হিউম্যান বডিতে কি কোটি 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 সেল আছে, প্রায় 100 ট্রিলিয়ন সেল আছে। এই একটা সেলকে আপনি খালি চোখে দেখতে পারেন? খালি চোখে কিন্তু দেখতে পারেন না। এই সেলগুলো কি মাইক্রোস্কোপিক মেশিনের মাধ্যমে দেখতে হয়।
এই জন্য এটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তারপরে হচ্ছে হিস্টোলজি, মানে হচ্ছে টিস্যু। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু। এই যে টিস্যু আছে, আপনি কি একটা টিস্যু দেখতে পারেন খালি চোখে? একটা টিস্যু খালি চোখে কিন্তু আপনি দেখতে পারেন না, এইটা আপনার মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়। এই জন্য এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। কথা বুঝতে পারছেন? সবাই কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ম্যাক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি এবং মাইক্রোস্কোপিক অ্যানাটমি সম্পর্কে পরিচিত হলাম। এরপরে হচ্ছে অ্যানাটমি আরেকটা প্রকারভেদ, সেটা হচ্ছে এমব্রায়োলজি মানে হচ্ছে আপনার একটা মা যখন হচ্ছে সন্তান মানে কনসিভ করে, মানে পেটে গর্ভধারণ করে, ওই যে ধরুন হচ্ছে ওইখানে যে সন্তান বড় হচ্ছে, ওইখানে তার যে স্ট্রাকচারগুলো বড় হচ্ছে, হ্যাঁ, ওই স্ট্রাকচারগুলো সম্পর্কে আলোচনা করাটা হচ্ছে এমব্রায়োলজি। ওই স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করাটা হচ্ছে এমব্রায়োলজি, ঠিক আছে। এরপরে হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চ অফ অ্যানাটমি, অর্থাৎ অ্যানাটমির কিছু বিশেষ স্পেশাল কিছু ব্রাঞ্চ আছে, সেই কিছু স্পেশাল ব্রাঞ্চ সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে একটা নাম হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এখন আপনাদেরকে প্যাথোলজি সম্পর্কে বোঝাই। প্যাথো মানে হচ্ছে অসুস্থ, লজি মানে রোগ সৃষ্টি করে যেই জিনিসে, সেই জিনিস সম্পর্কে স্টাডি করাটাই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। রোগ সৃষ্টি করে যেই জিনিসে সেই সম্পর্কে আলোচনাটা করা হচ্ছে প্যাথোলজি। যেই রকম আপনার ধরুন হচ্ছে একটা ভাইরাস, করোনা ভাইরাস হচ্ছে আপনার লাংসের মধ্যে গেছে, মানে হচ্ছে লাংসের মধ্যে যায়া আপনার লাংসটাকে আস্তে আস্তে অসুস্থ করছে, রোগ সৃষ্টি করছে, তারপর আপনি মারা গেছেন, ধরুন লাংস ড্যামেজ হয়ে গেছে, লাংস আর কাজ করতে পারে না, মারা গেছেন। হ্যাঁ, তো এই যে আপনার হচ্ছে এই যে এইখানে আপনার যে মানে ভাইরাসে যে আপনার হচ্ছে লাংসকে হচ্ছে প্যাথোজেনেসিস করলো, অর্থাৎ রোগ সৃষ্টি করলো, এইটা সম্পর্কে স্টাডি করাটাই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার হচ্ছে কোনো একটা ভাইরাস, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ফাঙ্গাস, কোনো একটা প্যারাসাইট, মানে কোনো একটা মাইক্রো অর্গানিজম জিনিসটা কি? যেই জিনিসটা আপনি খালি চোখে দেখতে পারেন না, যেরকম ভাইরাস খালি চোখে দেখতে পারেন না, ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে পারেন না, ফাঙ্গাস, হ্যাঁ, এই যে আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের যে চুলকানি হয়, হ্যাঁ, দাউদ হয়, হ্যাঁ, এই জিনিসগুলো কি? এগুলো তো ফাঙ্গাসের অ্যাটাকে হয়। তারপরে ধরুন হচ্ছে প্যারাসাইট, যে কৃমি হয়, গুলকৃমি, কিছু প্যারাসাইট দেখা যায়, আবার কিছু প্যারাসাইট দেখা যায় না। এই যে জিনিসগুলো আছে, এগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এই জিনিসটাকে বলা হয় মাইক্রো অর্গানিজম। কোনো একটা মাইক্রো অর্গানিজমের অ্যাটাকে, কোনো একটা মাইক্রো অর্গানিজম আপনার বডিতে ঢুকলো, রোগ সৃষ্টি করলো, এই যে রোগ সৃষ্টি করলো, এইটা সম্পর্কে স্টাডি করাটাকে বলা হয় প্যাথোলজি। এখন আমরা হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চের একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এই যে প্যাথোলজির ফলে খেয়াল করে দেখবেন যে অনেকের লিভার মানে হচ্ছে অনেক বড় হয়ে যায়, মানে পেটটা ফুললে অনেক বড় হয়ে যায়। ঘাড় দেখবেন, ঘাড়ের মধ্যে গ্যাগ হয়ে যায়, হ্যাঁ, ঘাড়টা অনেক ফুললা যায়, চোখটা অনেক ফুললা যায়। হ্যাঁ, এই যে ধরুন হচ্ছে আপনার লিভারে কোনো একটা প্যাথোলজির অ্যাটাক করলো, অর্থাৎ কোনো একটা মাইক্রো অর্গানিজম, হ্যাঁ, অ্যাটাক করলো, মানে ঢুকা রোগ সৃষ্টি করলো। এর ফলে লিভারটা বড় হয়ে গেল, তো লিভারের আকার আকৃতি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল না? লিভারের আকার আকৃতি স্ট্রাকচার স্বাভাবিক যেরকম ছিল, হ্যাঁ, একটা লিভার স্বাভাবিকভাবে ধরুন হচ্ছে আপনার 1600 গ্রাম বা 1300 গ্রাম থাকার কথা, হ্যাঁ, এতটুকু তো এইটা অনেক বড় হয়ে গেল। এই যে ওর হচ্ছে চেঞ্জটা ঘটলো, এইটা তো প্যাথোলজির কারণে চেঞ্জটা ঘটলো, তাই না? এই যে স্ট্রাকচারের যে পরিবর্তনটা হইলো, এই যে এইটা সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। আপনারা খেয়াল করে দেখবেন, রেডিওলজি সাবজেক্টে অনেকে পড়াশোনা করেন। রেডিওলজি মানে কি?
রেডিয়েশনের মাধ্যমে যে অ্যানাটমিটা আপনি হচ্ছে নির্ণয় করবেন, রেডিয়েশনের মাধ্যমে যে অ্যানাটমিটা আপনি ডিটেকশন করবেন সেটা হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। কথাটা কীরকম, ধরুন হচ্ছে আপনার হাত ভাঙ্গা গেছে, ভাঙ্গা যাওয়ার পরে এটা কি নর্মাল আকার আকৃতি বা শেপে নাই, নর্মাল হাত যেহেতু ভাঙ্গা গেছে, হাড় যেহেতু ভাঙ্গা গেছে, এটা কি নর্মাল শেপের মধ্যে আছে? নর্মাল শেপে কিন্তু নাই। পরে আপনি গেছেন এক্স রে করবার, এক্স রে কইরা দেখছেন যে এটা ভাঙ্গা ওই কোনাটা ভাঙ্গে গেছে, উপর দিকে উঠা পড়ছে বা নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে গেছে। এটা যে দেখলেন, এই যে অ্যানাটমিটা পাইলেন নতুন কইরা, এই যে স্ট্রাকচারটার শেপ আকার আকৃতি পাইলেন, এটা হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি। কথাটা কি বুঝতে পারছেন? ওকে, এরপরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। আপনারা অবশ্যই একটা নাম শুনছেন, নাম কি? ক্লিনিক মানে কি, এইখানে আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট করা হয়, ডায়াগনোসিস করা হয় এবং ট্রিটমেন্ট করা হয়। অ্যাসেসমেন্ট মানে রোগ নির্ণয় করা হবে, রোগ নির্ণয় করার পরে মানে আপনার কী হয়েছে এটা অবজারভেশন করা হবে, এরপরে রোগটা নির্ণয় করা হবে, এরপরে আপনার এই রোগটা মানে হইতেছে ভালো হওয়ার জন্য কী ট্রিটমেন্ট লাগবে সেই ট্রিটমেন্ট দিবে। এটা হচ্ছে একটা ক্লিনিক কাজ। ঠিক এরকম ক্লিনিক্যাল অ্যানাটমি, এরকম হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কিত বা ট্রিটমেন্ট রিলেটেড যে অ্যানাটমিটা সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। কথাটা সবাই বুঝতে পারছেন? তাহলে একদম সহজ কিন্তু। আচ্ছা, আমরা আজকে আমরা কি শিখছি এখন পর্যন্ত? আমরা অ্যানাটমিক জিনিসটা কি শিখছি, ফিজিওলজি জিনিসটা কি শিখছি, কমিউনিটি মেডিসিন জিনিসটা কি শিখছি, এরপরে আমরা শিখছি ক্লাসিফিকেশন বা সাব ডিভিশন অফ অ্যানাটমির ক্লাসিফিকেশন কয়টা? অ্যানাটমিক ক্লাসিফিকেশন হচ্ছে 4টা। একটা হচ্ছে গ্রস বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, যে অ্যানাটমিগুলো আমরা খালি চোখে দেখতে পারি। তারপর হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি, যে অ্যানাটমিগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়। তারপরে হচ্ছে এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণ, হ্যাঁ, মার্তগর্ভ থাকাকালীন সম্পর্কে একটা মায়ের গর্ভে যে বাচ্চাটা থাকে ওইটার যে বোন স্ট্রাকচার, ওইটার যে গঠন স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করে যে অ্যানাটমিটা পায় সেটা হচ্ছে এমব্রায়োলজি। আর হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চ তো আমি বুঝাইলাম। এরপরে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমির ক্লাসিফিকেশন আছে। এরপরে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমির ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক ক্লাসিফিকেশনটা আমরা আবার দেখব। কীরকম? আমি আপনাদেরকে প্রথমে যে উদাহরণ দিছিলাম যে প্রথমে আমরা কি ধরুন মানুষের মধ্যে প্রকারভেদ দেখছি, মানে এটা ছেলে মানুষ মেয়ে মানুষ অথবা এটা তৃতীয় লিঙ্গের। তারপরে কি দেখছি ছেলে মানুষের মধ্যে কি আবার কেউ খাটো কেউ লম্বা, হ্যাঁ, এটা দেখছি না? এরকম ঠিক প্রথমে আমরা 4টা ভাগ পড়ছি। এরপরে গ্রস অ্যানাটমির মধ্যে কি ভাগটা? গ্রস অ্যানাটমির মধ্যে আছে সিস্টেমিক অ্যানাটমি অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, এটা যে রেসপিরেটরি সিস্টেমের যে অ্যানাটমিটা, ওই যে লাংস দেখাইছি। তারপর ধরুন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ওই যে হার্ট দেখাইছি। তারপর ধরুন হচ্ছে নার্ভাস সিস্টেম, ওই যে ব্রেন দেখাইছি। এগুলোর যে অ্যানাটমিটা, হ্যাঁ, এই সিস্টেম রিলেটেড যে অ্যানাটমিটা, এটাকে বলা হয়, যে অ্যানাটমিগুলো আপনি চোখে দেখতে পারেন সেটাকে বলা হয় সিস্টেমিক অ্যানাটমি। পরে হচ্ছে রিজনাল মানে অঞ্চল, কীরকম আমাদের মাথার একটা রিজন, চেস্টের একটা রিজন, অ্যাবডোমিনের একটা রিজন, তারপর আমাদের হচ্ছে মানে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানগুলোর একটা রিজন, তারপর আমাদের পায়ের একটা রিজন। এরকম রিজন আছে না? এরকম কি রিজন আছে না? আপনাদের পিঠের একটা রিজন। এই রিজন ভিত্তিক, এই যে অঞ্চল ভিত্তিক এই যে অ্যানাটমি সেটাকে বলা হয় রিজনাল অ্যানাটমি। যেরকম আমাদের হেড, নেক মানে হচ্ছে গলা, তারপর থোরাক্স মানে হচ্ছে বুকটা, হ্যাঁ, চেস্ট এর অ্যানাটমিক্যাল নেম হচ্ছে থোরাক্স, পরে অ্যাবডোমেন, প্যাট, হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল দিছে। এই যে রিজন ভিত্তিক অ্যানাটমি, যে অ্যানাটমি দেখতে পাই। পরে হচ্ছে সারফেস মানে কি? সারফেস মানে কি? তল, তাই না? হচ্ছে এই যে আমাদের যে সারা হিউম্যান বডিতে কি আছে, স্কিন আছে, এটা সারফেস না? এই স্কিনের অ্যানাটমি সম্পর্কে আলোচনাটা করা হচ্ছে আপনার গ্রস অ্যানাটমির মধ্যে পড়ে। কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে তাহলে আমরা সাব ডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি সম্পর্কে জানলাম। আমি আবার একটু রিভিউ করতেছি। অ্যানাটমি জিনিসটা কি? আমাদের হিউম্যান বডির যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে, ওর আকার আকৃতি, সাইজ, শেপ, গঠন সম্পর্কে আলোচনা করাটা হচ্ছে গ্রস অ্যানাটমি। এরপর হচ্ছে
সরি এটা সম্পর্কে আলোচনা করাটা হচ্ছে গ্রস অ্যানাটমি বা ম্যাক্রোস্কোপিক অ্যানাটমি, অর্থাৎ যে অ্যানাটমি মানে অ্যানাটমি আমরা দেখতে পাই। তো গ্রস অ্যানাটমির মধ্যে আপনার হচ্ছে তিনটা ভাগ আছে। সিস্টেম রিলেটেড, যেরকম কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, হ্যাঁ, নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম, হ্যাঁ, এরকম আমাদের হিউম্যান বডিতে 11টা সিস্টেম আছে। 11টা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আপনার হচ্ছে রিজনাল মানে অঞ্চল ভিত্তিক, তারপর হচ্ছে সারফেস তো বললাম স্কিন, এরপরে হচ্ছে মাইক্রোস্কোপিক, অর্থাৎ যে অ্যানাটমি আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়, যেরকম সাইটোলজি। সাইটো মানে সেল সম্পর্কে স্টাডি করাটাই হচ্ছে সাইটোলজি। সেল সম্পর্কে স্টাডি করাটাই হচ্ছে সাইটোলজি। তো সেলকে আমরা খালি চোখে দেখতে পারি না, এটা মাইক্রোস্কোপ মেশিনের মাধ্যমে দেখতে হয়, জন্য এটা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। পরে হচ্ছে হিস্টোলজি। হিস্টো মানে হচ্ছে টিস্যু আমরা খালি চোখে দেখতে পারি না, সেই টিস্যু সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে হিস্টোলজি, ঠিক আছে। আচ্ছা, এরপর এমব্রায়োলজি অ্যান্ড হাইলি স্পেশালাইজড ব্রাঞ্চ অফ অ্যানাটমি তো আমরা ইতিপূর্বে আলোচনা করছি। তাইলে আমরা মোটামুটিভাবে সাব ডিভিশন বা ক্লাসিফিকেশন অফ অ্যানাটমি জিনিসটা বুঝতে পারছি, তাই না? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে। আপনাদের রেসপন্স আমাকে উৎসাহ যোগাবে, আপনাদের ক্লাসের উপস্থিতি আমাকে উৎসাহ যোগাবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাদেরকে রেসপন্স করতে বলবো অবশ্যই আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ। ঠিক আছে, সবাই মিউট করে ফেলেন। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বডিস অর্গান সিস্টেম, অর্থাৎ আমাদের বডির যে অর্গানগুলো আছে, অর্গানগুলো সমন্বিতভাবে যে কাজ করে এটাকে সিস্টেম বলে। যেরকম বলি যে ডাইজেস্টিভ সিস্টেম মানে পরিপাকতন্ত্র সম্পর্কে যে পদ্ধতি বা যে সিস্টেমটা, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্রের জন্য মেজর উপাদান হচ্ছে স্টমাক, এছাড়া কি আপনার হচ্ছে প্রথমে মুখ, হ্যাঁ, মানে মুখ দিয়ে খাবারটা খান, এটা হচ্ছে অরাল বা মাউথ। এরপরে হচ্ছে আপনার হচ্ছে গলা দিয়া খাবারটা কি আমাদের স্টমাকে যা, তাই না? ওইটুকু এখানে একটা পার্টের নাম হচ্ছে ইসোফেগাস। এই ইসোফেগাসের পরে সেই খাবারটা আসে হইতেছে স্টমাকে যাওয়ার পরে এই খাবারটা, আপনার নাম শুনছেন ক্ষুদ্রান্ত বৃহদান্ত, মানে হচ্ছে ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত মানে লার্জ ইন্টেস্টাইন। এই স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন খাবারটা কি আমাদের হিউম্যান বডিতে হচ্ছে পরিপাক হবে, হ্যাঁ। অর্থাৎ এই খাবারের পুষ্টিকর অংশটুকু রক্তের সাথে মিশা আমাদের সারা দেহের কোষের মধ্যে ছড়ায় যাবে, প্রত্যেকটা কোষের মধ্যে ছড়ায় যাবে। বাকি যে বজ্র অংশটুকু ওইটুকু স্টমাকের মধ্যে জমা হবে, পরে এটা পায়খানা রাস্তার মাধ্যমে বের হয়ে যাবে, মানে অ্যানাস ক্যানালের মাধ্যমে, অ্যানাসের মাধ্যমে বের হয়ে যাবে। এই যে পুরা প্রক্রিয়াটা, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম এটা একটা সিস্টেম, পরিপাকতন্ত্রের সিস্টেম। এইটার নাম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে আবার ধরেন সাপোজ আমি বললাম যে আপনার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মানে শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে পদ্ধতি বা যে সিস্টেমটা, সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। কীরকম শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে সিস্টেম বা যে পদ্ধতিটা, আপনার হচ্ছে এই মানে নাক দিয়ে হচ্ছে প্রথমে শ্বাসটা ঢুকতেছেন, তারপরে গলার যে ঠাসিটা আছে ঠাসিটার মাধ্যমে হচ্ছে লাংসের মধ্যে যাইতেছে, পরে এখান থেকে হচ্ছে মানে আপনার হচ্ছে অক্সিজেনটা আমাদের সারা দেহে রক্তের মাধ্যমে সারা দেহে টিস্যুতে ছড়াই যেতেছে, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের লাংসের মধ্যে আইতেছে, আইসা পরে এখান থেকে আবার হচ্ছে নাকের মাধ্যমে বা হচ্ছে মুখের মাধ্যমে আমাদের শ্বাসটা কি বের হয়ে যাইতেছে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাইতেছে। এই যে পুরা প্রক্রিয়াটা সম্পূর্ণ হইলো, এই যে সিস্টেমটা কমপ্লিট হইলো, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। এরপরে ধরুন হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ। কার্ডিও মানে হচ্ছে হার্ট, হ্যাঁ, আপনাদের মেডিকেল সায়েন্সে কিছু অল্টারনেটিভ নেম জানতে হবে। ওই যে আপনাদেরকে পরে দেখাইছিলাম অ্যানাটমিক্যাল নেম, কীরকম অ্যানাটমিক্যাল নেম জানতে হবে। যেরকম লেখা আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, যদি বলতো হার্ট সিস্টেম, তাহলে কিন্তু সহজে আপনি কি বুঝা ফেলতেন যে আমাদের হার্ট সম্পর্কে এখানে আলোচনা করছে, এই হার্টের যে পদ্ধতি আছে এইটা নিয়ে আলোচনা। কিন্তু আমি যদি বলি কার্ডিওভাস্কুলার সিস্টেম, তখন কিন্তু কথাটা বুঝবেন না। এই জন্য আপনাকে কিছু অ্যানাটমিক্যাল নেম শিখতে হবে, যেটা আমি আপনাদেরকে আমার বইয়ে দেখাইছি। অ্যানাটমিক্যাল নেম কীরকম, যদি কার্ডিয়াক এরকম রিলেটেড কোনো কথা যেইখানে লেখা থাকুক, আপনারা বুঝে নেবেন এটা হার্টকে বলছে। যদি মনে করেন যে অস্টিও সম্পর্কিত, মানে অস্টিও এরকম কোনো একটা শব্দ যে কোনো কোথাও লেখা আছে, বা স্কিলি
যে কোনো কোথাও লেখা আছে, তাহলে আপনারা বুঝে নেবেন এটা বোন বা হাড়কে বুঝাইছে, বোন বা হচ্ছে হাড়কে বুঝাইছে। তারপরে ধরুন হচ্ছে হ্যাপাটিক, আপনারা অনেকেই নাম শুনছেন হ্যাপাটাইটিস, অনেকেই নাম শুনছেন না, হ্যাপাটাইটিস রোগের নাম শুনছেন, নেফ্রোনাইটিস রোগের নাম শুনছেন, সাইনোসাইটিস রোগের নাম শুনছেন, তাই না? এরকম এখন হচ্ছে আপনি হ্যাপাটাইটিস হ্যাপা বা হচ্ছে গ্যাস্ট্রিকের নাম শুনছেন, যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। এখন আসলে গ্যাস্ট্রিকের সমস্যা বলতে কী বোঝা বা হ্যাপাটাইটিস বলতে কী বোঝা, এই জিনিসগুলো অ্যাজ এ মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে অথবা মানে আপনাকে অবশ্যই জানতে হবে। কেন? যেমন হচ্ছে আপনি ধরুন আইএসটিতে পড়েন, সবাই কিন্তু হচ্ছে বুঝবো যে আপনার মেডিকেল সায়েন্সের কোনো একটা সাবজেক্টে পড়েন। আপনাকে কোনো আপনার দাদা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার নানা, আপনার বাবা যদি হচ্ছে একটা প্রেসক্রিপশন দেয়, লেখা আছে হ্যাপাটাইটিস, লেখা আছে আপনার নেফ্রোনাইটিস, হ্যাঁ, লেখা আছে অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, এখন আপনি তো এই কথাগুলো বুঝেন না যে কি বুঝাইছে বা গ্যাস্ট্রিক সম্পর্কে কথাগুলো কি বুঝাইছে, তখন কিন্তু কি আপনি লজ্জায় কি আপনার সম্মানহানি হবে, আপনি কিন্তু বুঝবেন না। অথবা কোনো একটা ডাক্তার চেম্বারে গেছেন, আপনি যা পরিচয় দিলেন আপনার আইএসটি স্টুডেন্ট, এখন হচ্ছে সে তার মেডিকেল সায়েন্স রিলেটেড কথাবার্তা বলতেছে, এখন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কি আপনার জন্য এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, তাই না? এই জন্য অবশ্যই এই জন্য সেকেন্ড হচ্ছে আপনার পড়াশোনা সহজে শেখার জন্য, পড়াশোনা সহজে বোঝার জন্য অ্যানাটমিক্যাল নেমগুলো আপনাকে জানতে হবে। কীরকম অ্যানাটমিক্যাল নেম? যেরকম হচ্ছে চেস্ট, এর অ্যানাটমিক্যাল নেম হচ্ছে থোরাক্স। তারপরে ধরুন হচ্ছে বেলি বা প্যাট, অ্যানাটমিক্যাল নেম হচ্ছে অ্যাবডোমিন। তারপরে ধরুন হচ্ছে আপনার থাই, অ্যানাটমিক্যাল নেম হচ্ছে থাই মানে উরু, মানে এটা অ্যানাটমিক্যাল নেম কি ফিমার, হ্যাঁ। তারপরে ধরুন হচ্ছে আপনার এই হচ্ছে লিভার, এর অ্যানাটমিক্যাল নেম হচ্ছে হ্যাপাটিক। তারপরে ধরুন হচ্ছে কিডনি, এর অ্যানাটমিক্যাল নেম হচ্ছে রেনাল বা নেফ্রন, রেনাল বা নেফ্রন, মানে কোথাও নেফ্রন লেখা থাকলো তাহলে বুঝে নেবেন এটা কিডনিকে বুঝেছে, কোথাও হ্যাপাটিক লেখা থাকলো তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে আপনার কি লিভারকে বুঝাইলো, কোথাও গ্যাস্ট্রিক লেখা আছে এটা বুঝে নেবেন আপনার স্টমাককে বুঝাইলো। স্টমাকের আরেকটা অ্যানাটমিক্যাল নেম হচ্ছে গ্যাস্ট্রিক, স্টমাকের আরেকটা অ্যানাটমিক্যাল নেম কি গ্যাস্ট্রিক, ঠিক আছে। তারপরে আবার ধরন হচ্ছে আপনার মানে অস্টিও আর্থ্রাইটিস, মানে অস্টিও লেখা আছে, এর অ্যানাটমিক্যাল নেম কি বোন, মানে অস্টিও আর্থ্রাইটিস মানে বোনের সমস্যা, বোনের মধ্যে ইনফ্লামেশন, বোনের ব্যথা। এখন যদি অস্টিও কথাটা আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি জীবনেও ধরতে পারবেন না, ডাক্তার বলবে যে না তোমার দাদার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, তোমার নানার বা তোমার বাবার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, তখন তো আপনি হা করে তাকায় থাকবেন যে অস্টিও মানে কি বা হচ্ছে আর্থ্রাইটিস মানে কি তো বুঝি না, হ্যাঁ। তখন কিন্তু এটা আপনার জন্য কি অত্যন্ত লজ্জার ও বিব্রতর পরিস্থিতি সৃষ্টি হবে। এই জন্য অবশ্যই সেই সম্পর্কে মানে অ্যানাটমিক্যাল নেম সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে বডির অর্গান সিস্টেমে আলোচনায় ছিলাম, বডির অর্গান সিস্টেমে। আচ্ছা, আজকে কি আরও পড়াবো না হচ্ছে কালকে আবার ইনশাল্লাহ ক্লাস নেব? আপ দিয়ে দিব সেই পড়াটা হচ্ছে যে বডি অর্গান সিস্টেম, দেয়ার আর 11 ফাংশনাল অর্গান সিস্টেম ইন হিউম্যান বডি। যদি কোনো দিন কোনো স্যার বা যে কেউ প্রশ্ন করে যে আমাদের হিউম্যান বডিতে, মেজর একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন, হ্যাঁ, আমাদের হিউম্যান বডিতে অর্গান সিস্টেম কয়টা? উত্তর হচ্ছে 11টা। আমাদের হিউম্যান বডিতে অর্গান সিস্টেম কয়টা? উত্তর হচ্ছে 11টা। এই 11টা অর্গান সিস্টেমের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হয়তো অনেকে উচ্চারণ করতে সমস্যা হতে পারে। 1 নাম্বার ইন্টিগুমেন্টারি সিস্টেম, অর্থাৎ আমাদের এই সিস্টেমের প্রধান অর্গান হচ্ছে স্কিন, এই সিস্টেমের প্রধান অর্গান হচ্ছে স্কিন। এইখানে আমরা মানে স্কিন সম্পর্কে যেখানে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। পরে কালকে আমরা ফাংশন পড়বো, আজকে জাস্ট এই 11টা সিস্টেমের নাম মুখস্থ করবেন আপনারা। পরে 2 নাম্বার নাম হচ্ছে স্কেলিটাল সিস্টেম, স্কেলিটাল বা অস্টিও বা বোন এক কথায়, অর্থাৎ বোন বা কঙ্কালতন্ত্র সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে স্কেলিটাল সিস্টেম। পরে হচ্ছে মাস্কুলার সিস্টেম মানে মাংসপেশি, হ্যাঁ, এই মাংসপেশি সম্পর্কিত যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে মাস্কুলার সিস্টেম। পর হচ্ছে নার্ভাস সিস্টেম, নার্ভ, হ্যাঁ, নিউরন
বা ব্রেইন সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। পরে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। পরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, মানে হার্ট এবং ব্লাড ভেসেল মানে রক্তনালিকা সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এরপরে হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, অর্থাৎ লিম্ফ ফ্লুইড সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। পরে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ আপনার হচ্ছে লাংস বা শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে সিস্টেম আলোচনা করা হবে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, মানে হচ্ছে যে পরিপাকতন্ত্র সম্পর্কে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। পরে হচ্ছে ইউরিনারি সিস্টেম, অর্থাৎ ইউরিন আমাদের যে মানে আমরা এক্সক্রিশন করি, বের করি, সেই ইউরিন রিলেটেড, হ্যাঁ, ইউরিন উৎপন্ন হওয়ার জন্য বা ইউরিন হচ্ছে এই যে বের হচ্ছে এটার সাথে যে অর্গান বা যে স্ট্রাকচারগুলো হচ্ছে জড়িত সেই সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে ইউরিনারি সিস্টেম। তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের হচ্ছে প্রজননের জন্য, হ্যাঁ, অর্থাৎ নেক্সট জেনারেশন উৎপন্ন করার জন্য এইটার সাথে যে অর্গানগুলো আমাদের হিউম্যান বডির যে গোপন অর্গানগুলো জড়িত সেইগুলো সম্পর্কে আলোচনা করাটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট আজকে এই 11টা সিস্টেম সম্পর্কে আলোচনা করব আর হচ্ছে অ্যানাটমির ক্লাসিফিকেশনটা শিখব, অ্যানাটমি এবং ফিজিওলজির ডেফিনেশনটা শিখব। এই পর্যন্তই আপনাদের হচ্ছে পড়া আজকে। কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার।